নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের ৩৫০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা। সহ অধ্যক্ষ হবার পরও মহারাজ প্রতি সোমবার শিব মন্দিরে যেতেন। সেবককে সঙ্গে নিয়ে বিশ্বনাথ অষ্টকম, শিব অষ্টকম, শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্রম প্রভৃতি পাঠ করতে করতে হেঁটে হেঁটে কাছাকাছি শিব মন্দিরে গিয়ে শিব পূজা করতেন। পূজার উপকরণ ছিল গঙ্গাজল, বেলপাতা, অল্প কিছু ফুল আর ধূপ। ফিরতেন শিব নাম সংকীর্তন করতে করতে। মহারাজ নিজে স্বাবলম্বী থাকা পছন্দ করতেন এবং এ ভাবটি তিনি শেষ অবধি বজায় রেখেছিলেন। কখনোই চট করে সেবকদের সাহায্য নিতে চাইতেন না। যোগদানে মহারাজের ঘরে সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মী সেবকটিকে ব্যক্তিগত কাজ করতে দিতে চাইতেন না। নিজেই বাথরুমের জল ওয়াইপার দিয়ে পরিষ্কার করতেন। বেশিরভাগ দিনই নিজের কাপড় জামা নিজেই ধুয়ে স্নানের পর ধোয়া কাপড়গুলি নিজে হাতে রোদে শুকোতে দিতেন। কেউ সাহায্য করতে এগিয়ে গেলে তার কপালে জুটত ধমক বা বলতেন, আমি কি তোকে করতে বলেছি? একদিন দুপুরে মন্দির থেকে মহারাজের বেরোনোর সময় বৃষ্টি পড়ছে দেখে সেবক ছাতা নিয়ে উপস্থিত হলে মহারাজ বলে ওঠেন, তুমি গার্জিয়ানগিরি করতে এসেছো? মহারাজ পশু পাখি জীবজন্তু খুব ভালোবাসতেন। আগে মহারাজের দুটি পোষা কুকুর ছিল। কাকুরগাছিতে যখন ছিলেন তখন সেখানকার রাজহাঁসগুলিকে খুব ভালোবাসতেন। কখনো কখনো তাদের জন্যে ঘাস এনে খাইয়েছেন। কাশীপুরেও খুব প্রিয় ছিল পাখিগুলি। রাস্তা দিয়ে যখন হাঁটতেন বিভিন্ন পাখির ডাক তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন ও তারা কি বলতে চাইছে বোঝার চেষ্টা করতেন। সেবককে কখনো কখনো এসব বিষয়ে বলেছেন। জপ, ধ্যান, সন্ধ্যারতি, মঙ্গলারতিতে তার নিষ্ঠা অনুকরণীয়। দীক্ষাগুরু হওয়ার পর বা সহ অধ্যক্ষ পদে বৃত হয়েও সেই ধারা অব্যাহত ছিল। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারতি, মঙ্গলারতিতে যেতেন। 2020 সালের মে মাসে আমফান ঘূর্ণিঝড় হয়। দুপুর থেকেই প্রবল ঝড় বৃষ্টি। এরই মধ্যে সন্ধ্যারতির আগে মহারাজ নিজেই ছাতা নিয়ে আরতিতে যোগ দিতে বেরিয়ে পড়েন। মহারাজের বাসস্থান ও মন্দিরের মধ্যে বেশি দূরত্ব না থাকলেও প্রবল ঝড় বৃষ্টিতে মহারাজের জামা গেঞ্জি সব ভিজে গিয়েছিল। নির্বিকার মহারাজ ওই অবস্থাতেই তার নির্দিষ্ট আসনে বসে জপ করতে লাগলেন। পরে আশ্রমের অধ্যক্ষ মহারাজ মন্দিরে এসে মহারাজের অবস্থা দেখে এক সাধুকে দিয়ে মহারাজের ঘর থেকে শুকনো পোশাক এনে দিলে মহারাজ মন্দিরের মধ্যেই তা পরিবর্তন করে নিয়েছিলেন। মহারাজ তখন জগদ্দানে আছেন। লকডাউনের জন্যে আশ্রম বন্ধ থাকার দরুন মহারাজ এই সময় প্রায় প্রতিদিন সকাল 10:30, 11টা নাগাদ নাট মন্দিরে বা দোতলায় মায়ের ঘরে এসে জপ করতেন। একদিন মহারাজ নাট মন্দিরে জপ করছেন। নির্দিষ্ট সময় ঠাকুরের ভোগ নেমে যাওয়ার পর গর্ভগৃহের দরজা খোলা হয়। আবার ঠাকুরের শয়নের জন্যে মন্দির বন্ধও হয়ে যায়। সেদিন নাট মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও মহারাজ তা জানতে পারেননি। তন্ময় হয়ে জপ করছেন। এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মী বা পূজারী মহারাজ প্রত্যেকেই অপেক্ষা করছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না মহারাজকে ডাকার। অবশেষে সেবক মহারাজ এসে মহারাজকে ঘরে নিয়ে যান। মহারাজের রসবোধ ছিল অসাধারণ। বেলুড় মঠে কালী কীর্তনের মহারায় তিনি হাজির। গান হচ্ছে খ্যাপার হাটবাজার। সেখানে উপস্থিত একজন সন্ন্যাসী একটু ছিটগ্রস্ত, কোমরে উত্তরীয় জড়িয়ে দুহাত তুলে নাচতে আরম্ভ করেছেন। যখন গাওয়া হচ্ছে, তোরা দুই সতীনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। মহারাজ মৃদু হেসে সন্ন্যাসীটিকে দেখিয়ে মৃদু স্বরে বলেছেন, দুই সতীনের এক সতীন নাচছে, আরেক সতীন কোথায়? মহারাজ অনেক সময় সাধু ব্রহ্মচারীদের নাম মনে রাখতে পারতেন না। বলতেন, এই ছেলে। এই ডাকটি নিয়ে খুব মজা হতো। অনেক সময় বয়স্ক সন্ন্যাসীদের এবং কম বয়সীদের তিনি এই ছেলে বলেই ডাকতেন।
একজন সিনিয়র মহারাজ তাকে বলেছিলেন, এদের এই ছেলে বলছেন আর আমাদেরও এই ছেলে বলছেন, আমাদের যদি এই ছেলে বলেন তাহলে ওদের এই বালক বলুন, তাহলে অন্তত পার্থক্যটা বোঝা যায়। নাম মনে থাকতো না বলে সাধুদের অদ্ভুত অদ্ভুত নাম ধরে ডাকতেন, বলতেন ওই শ্মশানে গান গায় ওই সাধুটিকে ডাকো। এমনই ছিল তার রসবোধ। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।